বড় সংশয় তৈরি হয়ে গেল যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে কি। বাংলাদেশের হাইকোর্টে একটা মামলা হয়ে গেল যে ডক্টর ইউনূস শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে পারবেন না। একটি নতুন রাজনৈতিক দল মানে হঠাৎ করে ফুটে উঠল। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে এবং ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পর্যবেক্ষণে নির্বাচন হলে নির্বাচন নাকি রক্তক্ষয়ী হবে। এই দলটা বাংলাদেশ কংগ্রেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং হঠাৎ তারা কেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন যে 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর এরপর যখন 5ই আগস্টে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে 2026 ফেব্রুয়ারিতেই নির্বাচন, তারপরেও কখনো এই নির্বাচনটি হবেই, এই বিশ্বাস বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষের মনে কখনোই দানা বেঁধে উঠতে পারেনি, মানে বিশ্বাস করে উঠতে পারেননি তারা যে নির্বাচনটা হবেই। দেশে নির্বাচন হচ্ছে বলে মনে হয় না। তার এই কথাটি তখন অনেকেই কেবল ব্যক্তিগত রাজনৈতিক পর্যবেক্ষণ হিসেবে দেখেছিলেন, কারণ ডিসেম্বরের শুরুতে তফসিল হবে, এখন তার দ্বিতীয় সপ্তাহে চলে গেছে। এটাই ছিল তার বক্তব্যের মূল কারণ। তবে এরপর যা ঘটল তাকে নাটকীয় বললে ভুল হবে না বলেই মনে করছেন। রুমিন ফারহানার এহেন বক্তব্যের পেছনের কারণ ছিল অনেকটা ব্যক্তিগত। তার ভাষ্যমতে দেশে নির্বাচনের আগে সাধারণত যে উত্তাপ, কর্মচাঞ্চল্য, রাজনীতি, ব্যবসা, মিডিয়া সব জায়গায় যে আলোড়ন দেখা যায়, এবার তার কোনো লক্ষণ নেই। কিন্তু রুমিনের মন্তব্যের ঠিক কয়েকদিনের মধ্যেই এমন একটি ঘটনা ঘটল যা বাংলাদেশের রাজনীতির পুরো মোড়টাই ঘুরিয়ে দিল। এর জন্য কি প্রস্তুত ছিল বাংলাদেশ? বুধবার 3 ডিসেম্বর অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এরপরই যেন পুরো নির্বাচনের মোড়টাই ঘুরে গেল। বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের। প্রিয় দর্শক, একটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, তার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সেই সকল গুজবের অবসান করে দিল, সকল গুজবের, যে শেখ হাসিনাকে তোমরা নেওয়ার মতো হ্যাডম তোমাদের নাই এবং হ্যাডম কোনোদিনই হবে না। এবং শেখ হাসিনাকে এইটাই পরিষ্কার করে দিল যাতে গুজব না থাকে, যাতে কোনো রকম গুজব না থাকে, মানুষের মনে সংখ্যা না থাকে, আশঙ্কা না থাকে, মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে দিবে কি দিবে না। এবং এই খালি মাঠে যদি ভারত এই বক্তব্যটা স্পষ্ট না করতো তাহলে আমাদের এই ছাগলগুলার আস্পালন আরো বেড়ে যেত। ভারত ইনভলভ হবে অনেক গভীর থেকে। এখানে আওয়ামী লীগকে সেই পরিকল্পনা করতে হবে, আওয়ামী লীগকে সেই মাঠে নামতে হবে, কাজ করতে হবে। এইবার বিনয়ের সঙ্গে বলছি, অন্যভাবে নেবেন না। যদি কোনো লোক, বিশেষ করে আওয়ামী লীগেরা যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায়, ইনক্লুডিং হিন্দুরাও যদি না যায়, ওই এলাকার জনগণ ভালো চোখে দেখবে না এবং তাদেরকে অনেকটা বাধ্য করা হবে যাতে তারা নির্বাচনে ভোট দিতে যায়। আগামী নির্বাচনে আপনাকে আসতে যাইতে বাধ্য করা হবে। পান্না সাহেব, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, আপনি আমার উপর মাইন্ড করেন না। বাংলাদেশে আপনি যখন থাকবেন আপনাকে আগামী ভোটে দিতে হবে। পান্না ভোট দিল কি দিল না, দিস উইল বিকাম ইস্যু। আর না দিলে আপনাকে যে ভয় ভীতি দেখায়, এখন লেখা বন্ধ করে, ভিডিও বন্ধ করে, সেরকম আমরা বেঁচে থাকার পথ বন্ধ করে দেবে। এটা আমি সরি, এটা আমার কথা না, এটা যে রাজনৈতিক শক্তি উত্থান হচ্ছে, যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় আছে তারা এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে ইমপ্লিমেন্ট করবে। তো একইভাবে আগামী নির্বাচনে এরকম নিয়ন্ত্রিত ভোট হবে, আপনি দেখবেন, কিন্তু ফলস ভোট হবে না, ভুয়া ভোট হবে না। এটা বেশি থেকে শেখ হাসিনাকে ফেরত আনানোর যে কথা যারা বলে তাদের চেয়ে বড় মূর্খ আমি আর কাউকে দেখি না। শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসবে তখনই যখন আবার বাংলার মস্ত দেশে বসবে। আজকে যদি বাংলাদেশে অনিয়মতান্ত্রিক সরকার এবার বসতে পারে তাহলে আগামী দিনে আমাদের জন্য খুবই বিপজ্জনক হবে। যদি নির্বাচিত কোনো সরকার বাংলাদেশে না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো লোক ক্ষমতার জোরে, শক্তির জোরে ক্ষমতায় বসে থাকতে হতে পারে। যেমন বিপ্লবী সরকার হতে পারত বা হতে পারে যে কোনো সময়, বা যে কোনো সময় সামরিক শক্তি হতে পারে, সামরিক শাসক হতে পারে। এটাকে আপনি উড়িয়ে দিবেন না। জয়শঙ্কর নারায়ণ একজন সিজন ডিপ্লোম্যাট, যাদের সামনে আমাদের উপদেষ্টারও ইজ নস্যি। তারা হ্যান্ডেল করে আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, চীন, টার্কি, মিডল ইস্ট, নট এ কান্ট্রি বাট হোল মিডল ইস্ট দে কন্ট্রোল। মিডল ইস্ট অর্থনীতিতে বলেন, রাজনীতি বলেন, অস্ত্র বাজারে বলেন, ভারতের প্রবেশ খুবই বেশি কম্পিটিটিভ।
তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। কাজে তাদের পররাষ্ট্র মন্ত্রীকে সারা বাংলাদেশ না, সারা এই আশপাশের দেশ, কয়েকটা দেশ না, সারা পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ রাখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। তো উনি খুব সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় বলে দিয়েছেন, আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানকে আমি তাড়িয়ে দিব কেন? এরা বলে দিয়েছে স্পষ্ট, এটা সোজা ভাষা, বাংলাদেশের ভাষায় বোঝা যায় যে আমার মেহমান বাসায় আসছে, সে যেদিন খুশি সেদিন যাবে। আপনারা কিছু করার থাকলে করেন, হ্যাডম থাকলে করেন। এটা ইনডাইরেক্টলি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বুঝিয়ে দিল, এবং আমি গ্রেটফুল, আমি থ্যাঙ্কফুল যে ভারত এরকম একটা স্ট্যান্ড আওয়ামী লীগের পক্ষে নিয়েছে, এরকম একটা স্ট্যান্ড শেখ হাসিনার পক্ষে নিয়েছে। আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠলে ভারতের সাহায্য সহযোগিতা বাংলাদেশে বেড়ে যাবে, এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে। আমি বুঝলাম না, একটু যদি ক্লিয়ার করতেন। তারা প্রয়োজনে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দিয়ে টলারেট করবে, তাহলে তার সুবিধা আছে, তাহলে তার সুবিধা আছে। আচ্ছা, তাদের চিন্তা সেখানে না। তারা হিন্দুত্ববাদকে বড় করতে হলে একটা কাউন্টার মুসলিম ইসলামিকবাদ থাকতে হবে। বাংলাদেশে মায়া কান্না তাদের জন্য না। তারা তোমার বাংলাদেশে কনফাইন করে রাখতে তাদের সহজ হবে, কারণ ইসলামী ফান্ডামেন্টালি যদি বাংলাদেশে রাইজ করে, তাহলে বাংলাদেশকে একঘরে করে ফেলতে তাদের জন্য খুব সহজ হবে। এবং চতুর্পাশে এখানে, এবং ইসলামী ফান্ডামেন্টাল হইলে বাংলাদেশ চীন থেকে সরে আসতে হবে। চীনের কাছে তার স্থান হবে না, কারণ চীনও ইসলামী ফান্ডামেন্টালিজম থেকে স্থান দিবে না। আপনি দেখেন আফগানিস্তানে চীন কোনো সাহায্য সহযোগিতা করে নাই, কিন্তু আজকে যখন আফগানিস্তান মডারেট হয়ে গেছে, তখন কিন্তু সর্বোচ্চ সাহায্য যাচ্ছে চীন থেকে। এবং আফগানিস্তানের রিকনস্ট্রাকশনে সবচেয়ে বেশি সহায়তা করতেছে চীন, কারণ তারা ফান্ডামেন্টালিস্ট না এখন, এবং তারা এখন ফান্ডামেন্টালিস্ট হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, পাকিস্তানকে আক্রমণ করতেছে। তো ঠিক সিনারিওটা চিন্তা কর, বাংলাদেশে যদি কোনো ইসলামী ফান্ডামেন্টালিস্ট, আল্লাহ না করুক না হোক, যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য হয়তো কল্যাণ বয়ে আনবে না, কিন্তু ভারতের জন্য কল্যাণ বয়ে আনবে। ভারত তখন এটাকে ঘেরাও করে রাখতে পারবে, এই রাষ্ট্র ডাইনে বায়ে মুভ করতে পারবে না। কিন্তু আমি বলছি এই জন্য, আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে টলারেট করবে না ভারত, কারণ মুক্তিযুদ্ধ বিরোধী লোককে টলারেট করলে ভারতের যে সমস্যাটা হবে, সেটা হবে যে ভারতের মানুষকে তখন বুঝাতে পারবে না যে এরা আমাদের দেশে স্বাধীনতার পক্ষে ছিল, এরা আমাদের পক্ষে ছিল, আমরা দেশটা জন্ম দিয়েছি, আমরা দেশটার বিরোধিতা কেন করব। এই যে ভারত মাঝে মাঝে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশের বাণিজ্য নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের তার পররাষ্ট্রনীতি নিয়ে। তাদের নেতা যদি নির্বাচনে এসে অংশ নিতে না পারেন এবং তাদের প্রধান নেতা যদি গুরুতর রোগশয্যায় শায়িত থাকেন, তাহলে কার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে? যদি নেতাবিহীন অবস্থায় বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে নিয়ে যায় বিএনপিকে, তাহলে নির্বাচনের ফলাফল যদি বিএনপির পক্ষে যায়, সেই বিএনপি কি সত্যি তারেক রহমানকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসাতে পারবেন? তারেক রহমান যদি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে কি বিএনপি নির্বাচনে যেতে রাজি? এই প্রশ্নটাতেই ঘুরে ফিরে সব আলোচনা গিয়ে ঠেকছে। রহমানের সঙ্গে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন যে 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর এরপর যখন আগস্টে 5ই আগস্টে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে 2026-এর ফেব্রুয়ারিতেই নির্বাচন, তারপরেও কখনো এই নির্বাচনটি হবেই, এই বিশ্বাস বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষের মনে কখনোই দানা বেঁধে উঠতে পারেনি। মানে বিশ্বাস করে উঠতে পারেননি তারা যে নির্বাচনটা হবেই। আর ফেব্রুয়ারি মাসটা এমনভাবে নির্ধারিত হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যে, যে সময়টায় বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনটা হয়ে যাবে, ওই সময়ে নির্বাচন যদি 2026-এ না হয়, তাহলে 2026-এ আর নির্বাচন হতে পারবে কিনা সেটাই একটা অনিশ্চয়তায় পড়বে। কারণ 2026-এর ফেব্রুয়ারির 17-18 তারিখ থেকে রমজান শুরু হতে যাচ্ছে, এবং রমজানের পর এসএসসি এইচএসসি পরীক্ষা আছে, বর্ষা মৌসুম আছে, যখন নির্বাচন অসম্ভব। কাজেই 2026-এর আবার ডিসেম্বরের আগে আর নির্বাচনের কথা মুখেও আনা যাবে না। এমন একটা পরিস্থিতিতে এখন যখন তারেক রহমানই কবে বাংলাদেশে ফিরতে পারবেন, তার ফেরার ক্ষেত্রে যেসব বাধার কারণে তিনি তার রোগশয্যায় থাকা মাকে দেখতেও
আসতে পারছেন না বাংলাদেশে, তিনি কি আদৌ আসতে পারবেন কিনা, তফসিল ঘোষণার আগে না এলে তিনি নির্বাচনে ভোটার হতে পারবেন কিনা, ভোটার না হতে পারলে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এসব নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবং খালেদা জিয়ার ঘোরতর শারীরিক অসুস্থতা আবারও এই প্রশ্নকে সামনে নিয়ে এসেছিল যে নির্বাচনটা কি অনুষ্ঠিত হতে পারবে ফেব্রুয়ারি মাসে, নাকি নির্বাচনটা পিছিয়ে যাবে। কিন্তু বিএনপির তরফে নির্বাচন পেছানোর কোনো দাবি দেওয়া সামনে আনা হয় নাই। বিএনপি বরং তাদের মনোনয়ন ঘোষণার কার্যক্রম আরও এগিয়ে নিয়েছে। এরই মধ্যে 272টি আসনে তারা মনোনয়ন ঘোষণা করে ফেলেছে। খালেদা জিয়া রোগগ্রস্ত অবস্থাতেও তারা নতুন আসনে মনোনয়ন দিয়েছে এবং বলেছে সময় মতো বাকি আসনগুলোতেও দিয়ে দেবে। কিন্তু এখন নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তফসিল কবে হবে তারা জানে না। নির্বাচন কমিশন এমন একটা সময়ে নির্বাচনের তফসিল কবে হবে সেটাই তারা জানে না বলছেন, যখন তফসিল ঘোষণার সময়টাও খুব কমে আসছে। সাধারণভাবে এই প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনই বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে যেহেতু 50-60 দিন আগেই তফসিল ঘোষিত হয় ভোটের, কাজেই ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহের মধ্যেই তারা নির্বাচনের তফসিলটি ঘোষণা করবেন এবং এর সূত্রে তারা 7 থেকে 11 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এমন তারিখও সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেছিলেন। এর মধ্যে এমন ভাবে এটা নিশ্চিত হয়ে উঠেছিল, কারণ তফসিল কবে, তফসিল নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা। নিয়মিতভাবে সংবাদ মাধ্যম যেহেতু নির্বাচন কমিশনারদের বিভিন্ন জনকে, নির্বাচন কমিশনের ইসিকে কিংবা প্রধান নির্বাচন কমিশনারকে পেলেই এই প্রশ্ন করছিলেন, কাজেই বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল 7 থেকে 11 তারিখের মধ্যেই তফসিল দেওয়া হবে। আর 6 তারিখে এসে এখন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন বলছেন যে তফসিল কবে তারা জানেন না। আক্তার হোসেন সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন ভুলভাল তারিখ ছড়িয়ে বিভ্রান্তি না ছড়াতে। কি আশ্চর্য, সংবাদ মাধ্যম একটিও মানে নিজে বানিয়ে লেখেনি। প্রত্যেকটি সংবাদে সবসময় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বৃন্দরাই সূত্র হিসেবে কাজ করেছেন, অথচ এখন আক্তার হোসেন বলছেন যে তারা বৈঠক করে তফসিল কবে ঘোষিত হবে তার কোনো তারিখ ঠিক করতে পারেন নাই। তাহলে তফসিল যদি ডিসেম্বরের প্রথমার্ধের মানে 15 তারিখের মধ্যে ঘোষিত না হয়, তাহলে নির্বাচনটি কি ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারবে? এই প্রশ্নটি সামনে চলে এসেছে যখন তার 3 দিন আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারিরা তাদের দলের নিবন্ধন সনদ, জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন সনদ আনতে গিয়ে নির্বাচন কমিশনকে বলে এসেছিলেন যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সময় নিশ্চিতভাবেই রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এবং মাথায় রাখা উচিত যে গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া এখন অসুস্থ, সেই বিষয়টিও। কাজেই খালেদা জিয়ার অসুস্থতা সহ রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক সংকট নিরসন, এসব কথা মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত নির্বাচন কমিশনের। বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলো একটু একটু করে যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের আপামর জনগণ যখন মনে করছে যে নির্ধারিত সময়ে নির্বাচন হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ঠিক তখনই আবার একটা বাধা যাতে নির্বাচনটা পিছিয়ে যায় এবং নির্বাচন যাতে ফেব্রুয়ারি মাসে না হয়, সেই চেষ্টা কার? আমরা অনেক আগে দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে চলেছি ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এবং তিনি দেখছেন এই মোক্ষম সুযোগ যতটা পারা যায় নির্বাচনটাকে ডিফার করে দেয়। এবং তিনি নিজেও একাধিকবার এর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্বাচনটাকে পিছিয়ে দাও। বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে এপ্রিল মে মাসে, একাধিকবার বলে এসেছেন তিনি। যা দিক বা যা তার ইঙ্গিত সেদিকেই যেতে চলেছে। বড় সংশয় তৈরি হয়ে গেল যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে কিনা। কেন সেটা বলতেই আজকের এই প্রতিবেদন। অবশ্যই প্রতিবেদনে পুরোটা চোখ রাখুন। আমরা জানি এমনিতেই খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান কি করবেন বুঝতে পারছেন না, তারেক রহমানের বাংলাদেশে ফেরা অনিশ্চিত,
খালেদা জিয়া প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলা যেতে পারে। লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসার যে ব্যবস্থা সেই সব দিকে এখন ব্যস্ত, ফলে বিএনপি অ্যাক্টিভ হতে পারছে না। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও ওঠেনি, ফলে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এনসিপি, তারাও সেভাবে প্রস্তুতি নয়। তারা নানা রকম ভাবছে যে কতটা তারা ছাপ ফেলতে পারবে বাংলাদেশের নির্বাচনে। ডক্টর ইউনূস মনে করেন প্রস্তুত বলতে এখন সবচেয়ে বেশি প্রস্তুত হয়ে রয়েছে জামাত। জামাত নির্বাচনে দাঁড়ালেই জামাত বাংলাদেশে সরকার করবে, এটা ডক্টর ইউনূস মনে করেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যখন একটা নির্বাচনের রয়েছে, ঠিক সেই সময় আবার এক বাধা, এটা বাধা বলবো না ষড়যন্ত্র নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, সেটা আপনারা বিচার করুন। বাংলাদেশের হাইকোর্টে একটা মামলা হয়ে গেল যে ডক্টর ইউনূস শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে পারবেন না। একটি নতুন রাজনৈতিক দল মানে হঠাৎ করে ফুটে উঠল, আজকে ভাবলাম কালকে তৈরি হয়ে এরকম একটি রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। এই বাংলাদেশ কংগ্রেস নাকি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে। সেই রিট পিটিশন দাখিল করে তারা জানিয়েছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে এবং ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পর্যবেক্ষণে নির্বাচন হলে নির্বাচন নাকি রক্তক্ষয়ী হবে, নির্বাচন নাকি অবাধ শান্তিপূর্ণ হবে, তাই এপ্রিল মে মাসে হোক। আমি মাসটা আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করাচ্ছি এ কারণেই, ডক্টর ইউনূসও বলেছিলেন এপ্রিল মে মাস, আবার হাইকোর্টে মামলাটাও হয়েছে বাংলাদেশে এপ্রিল মে মাসে নির্বাচন করা। এখন যদি হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে নির্বাচন প্রক্রিয়া যদি স্থগিত হয়, কারণ এই মাসে এই ডিসেম্বরেই কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার কথা, যে ফেব্রুয়ারির কোন তারিখে ভোট হবে, কত দফায় হবে, নিরাপত্তা বেষ্টনী, বাংলাদেশ সেনা কিভাবে নির্বাচনটাকে করাবে, এই সমস্ত পরিকল্পনা যখন প্রায় প্রশস্তির পথে, প্রায় পরিকল্পনার পথে, ঠিক তখন এই বাধাটা পড়বে। এবং তাতে করে যে সংশয় তৈরি হয়েছে, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের হাইকোর্টে এই বিষয় নিয়ে শুনানি, সেখানে মহামান্য বিচারপতিরা যদি জানিয়ে দেয় ফেব্রুয়ারিতে নির্বাচন নয় এপ্রিল মে মাসে নির্বাচন, তাহলে জানবেন আরও কাল বিলম্ব। এর পেছনে বাংলাদেশের অনেক মুক্তমনা, অনেক যুক্তিবাদী মানুষ, বিশ্লেষক, তারা কিন্তু মনে করছেন ডক্টর ইউনূসের হাত রয়েছে। আসলে ডক্টর ইউনূসের নামে এই দল বলছে যে তিনি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে পারবেন না, কিন্তু এর পেছনে একটা খেলা আছে। ডক্টর ইউনূস সবসময় সময় দেখে এগোচ্ছেন, আরও একটু যদি ক্ষমতায় থাকা যায়, আরও সময় যদি নেওয়া যায়, ডক্টর ইউনূসের একটা প্ল্যান। বাংলাদেশ সংস্কার বলে কিছু পায়নি, উন্নয়ন বলে কিছু পায়নি, তিনি আরও এই ধরনের বুলি আউড়ে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করে যদি এই সময়টুকু নিয়ে আরেকটু জামাতকে স্ট্রং করে দেওয়া যায় এবং এপ্রিল মে মাসে নির্বাচন হলে মোটামুটি জামাত তাকে একটা রাষ্ট্রপতির আসন ফাসনে বসাবে, তাহলে তিনি আবার ক্ষমতার অলিন্দে থাকবেন। এই ভাবনাটা ডক্টর ইউনূস কিন্তু নিয়ে রেখেছেন। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে একটা ক্রিয়েট করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা দাখিল হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি, বাংলাদেশ হাইকোর্টে মামলা গৃহীত হয়েছে, অর্থাৎ বিচারপতি শুনবে যে ওই বাংলাদেশ কংগ্রেস দলটি কি বলছে, তাদের মন্তব্য কি রয়েছে, বিচারপতি বা তাদের যে বেঞ্চ তারা সেটাকে পর্যবেক্ষণ করবে। কিন্তু এ তো দেখছি সেই ডক্টর ইউনূসের কথা অনুযায়ী এপ্রিল মে মাসে নির্বাচন চলে যাওয়া মানেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আবার অস্থির হতে পারে এবং আবার একটা এই লং টাইম পেয়ে যাওয়া মানে আবার বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে না, এটার গ্যারান্টি নেই। কারণ আমরা আগেই বলেছিলাম যে ডক্টর ইউনূসের সঙ্গে কাদের কাদের যোগাযোগ রয়েছে, কাদের কাদের নিবিড় যোগাযোগ রয়েছে, এবং ডক্টর ইউনূস তিনি একা খেলা খেলছেন না, এই খেলার নেপথ্যে অন্যজন রয়েছে। কখনো তিনি ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন, কখনো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পরিকল্পনা তৈরি করে ফেলছেন। এমন একটা প্রেক্ষাপটে এই দলটা বাংলাদেশ কংগ্রেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং হঠাৎ তারা কেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইছেন না? তারা কেন মনে করছেন যে এপ্রিল মে মাসে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে? নির্বাচন যে কোনো সময় তৈরি হতে পারে। এতদিন ধরে মানুষ প্রতীক্ষা করছিল, সেখানকার কমিশন বলে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মানুষ। তারা মনে করছেন নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার এলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটবে, বাংলাদেশ আবার উন্নয়নের দিকে যাবে, আবার বস্ত্রশিল্প মাথাচাড়া দিয়ে দাঁড়াবে, আবার সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য আমদানি রপ্তানি অন্যরকম মাত্রায় যাবে। স্থায়ী সরকার দরকার। বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী কে হবেন সেটা তো বাংলাদেশের মানুষ বেছে নেবে, কিন্তু ডক্টর ইউনূসের মাথা ব্যথা অত্যন্ত চড়া। আগে অনেকে বলতেন তিনি এনসিপিকে পেছন থেকে দেখছেন, এখন অনেকে বলছে তিনি জামাতকে পেছন থেকে সাপোর্ট করছেন, আবার অনেকে এখন বলতে শুরু করেছেন এই বাংলাদেশ কংগ্রেস কার অঙ্গুলি হেলনে হঠাৎ করে এই নির্বাচনের সময় তৈরিই বা হলো, কোথায় এদের অ্যাক্টিভিটি এবং এদের বক্তব্যটাই বা কেন যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া। এখন যদি হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে ভাবুন নির্বাচন কিন্তু ওই এপ্রিল মে মাসেই হবে ইউনূসের ইচ্ছা অনুযায়ী, এবং আরও যতটা সময় ডক্টর ইউনূস পেয়ে যাবেন তিনি একটা বাগিয়ে বসার চেষ্টা করবেন বাংলাদেশের অন্তরে। এরকম একটা পরিস্থিতি গোটা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। ফলে অনেকেই এই খবর শুনে হতাশ হবেন, অনেকেই চিন্তা ভাবনায় পড়বেন যে এটা আবার কী হলো, কিন্তু পরিস্থিতি এখন তাই। আর অন্যদিকে তারেক রহমান বা শেখ হাসিনা তারা প্রত্যেকেই এখন নিজেদের নিয়ে খুব ব্যস্ত, কারণ তারেক রহমান খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত, শেখ হাসিনাও নানা পরিকল্পনা গোছাচ্ছেন কীভাবে তার ভারতে প্রত্যাবর্তন তিনি করবেন, কীভাবে আওয়ামী লীগ তাদের
যে ডানা, সেই ডানা মেলে ধরে বাংলাদেশের মানুষের মনে ঢুকবেন, কিভাবে নিষেধাজ্ঞা ওঠানো যায়, নানা রকম চাপ তৈরি হচ্ছে বটে, কিন্তু এখনো আওয়ামী লীগ তার নিষেধাজ্ঞা তোলাতে পারেনি। এমন একটা পরিস্থিতিতে যদি নির্বাচনটা পিছিয়ে যায় তাহলে সব কিছু প্রসেসটা পিছিয়ে যায়। তাই এই খবর সত্যি অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত সংশয়ের এবং ধোঁয়াশা। আজকে পর্যন্তই, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার আমরা আপনাদেরকে পরিস্থিতি কোন দিকে যায় সেটা জানাবো। এবং হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট কি পর্যবেক্ষণ দিল, কি রায় দিল এই বিষয়ে, তাহলে কি বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হয়ে এপ্রিল মে মাসেই হতে চলেছে, তার দিকে আমাদের নজর থাকবে, শুনানির দিকে নজর থাকবে, যুক্তি পাল্টা যুক্তির দিকে। আশা করি দর্শক এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।